শুরু করতে চলেছি আজকের ক্লাস। নিরুদ্দেশ গল্প থেকে প্রেমেন্দ্র মিত্রের লেখা নবম শ্রেণীর নিরুদ্দেশ গল্পের যতটুকু অংশ পড়িয়েছিলাম তার পরের অংশটুকু আজকে পড়াবো। দেখো, এখানে আমি পড়িয়েছিলাম যে শোভনের বাবা বিজ্ঞাপন দিয়ে চলেছেন এবং সেই বিজ্ঞাপনে কাতরতা যে শোভন তুমি ফিরে এসো। আর তারপরে শোভনের চেহারা শেষ পর্যন্ত আর বিজ্ঞাপন তেমন কিছু ছিল না। শোভনের একটা ছবি তার চেহারার বর্ণনা দেওয়া ছিল বিজ্ঞাপনে। তো এতটা আমি পড়িয়েছিলাম। এইখান থেকে পড়াবো আজকে যে বলিলাম এত গেল বিজ্ঞাপনের উপাখ্যান। আসল ব্যাপারের কিছু জানো নাকি? মানে গল্পকথক বলছেন, তখন বলছে জানি। শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক কিছু হলেই হলো। পৃথিবীতে দু একটা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় তারা হয়ে থাকে না, তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। ঠিক আছে, পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজে বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। ঠিক আছে, সেগুলো সে অনুসরণ করেনি, অর্থাৎ শোভন খবরের কাগজটা দেখেইনি। কোনো দিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিলো ভুলে। সেগুলো আর সে দেখেনি। বাড়ির বাইরে সে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি, মানে সে নিজেকে সংসারের ছেলে হিসেবে ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে পড়ল। যতদিন তার বাবা বিজ্ঞাপন দিচ্ছিল ততদিন সে বিজ্ঞাপনগুলো দেখেনি। যখন বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয়ে গেল তখন তার মন বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, কি শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না? তিনি শুধু তোমারই নাম করছেন এখনও। এটা বিজ্ঞাপনে উঠল। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। কী কথা না, শোভন মানে সোমেশ বলছে আর কি গল্পকথককে, যে গল্পটা সোমেশই বলছে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তারা খুবই বড় লোক ছিল। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি, মানে তারা জমিদার ছিল। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী ছিল। সোমেশ একটু থামতেই আমি বললাম, মানে গল্পকথক সোমেশকে বলছেন যে যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করিনি। অর্থাৎ সে গেছে কিন্তু তার কর্মচারীরা 2 বছরে তাকে চিনতে পারলো না। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। বলছে কাউকে চাই না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন, ও কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। বলছে এত তাড়াতাড়ি কিসের আছে? কেন এত তাড়াতাড়ি করছেন? একটু বাড়িতে মানে বাইরের যেখানে বাড়ি সেখানে বসুন, একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বললে, সে কি হয়েছে নায়েব মশাই? না কিছু হয়নি। না হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনই অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বইকি, আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু
ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, আগে যারা ছিল তারা নেই। নতুন 2টি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন ইনি ভেতরে যেতে চাইছেন। কি বলছেন? ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এই মাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান? স্পষ্ট করে বলুন তো, মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারে সব কটা দৃষ্টি তার ওপর অদ্ভুতভাবে নিবদ্ধ। সবাই দেখছে তাকে। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। অর্থাৎ শোভনকে কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব, সবাই চুপ করে আছে। আমি শোভন, বুঝতে পারছেন না আমি শোভন? নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন স্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বললে, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। বলছে, এটা তো আমার ফটো, আপনারা আমার মুখের সাথে মিলিয়ে দেখুন না। এ অসহ্য। শোভন যে গল্পটা বলছে সেখানে এই গল্পে আছে। বলছে, না, এ অসহ্য। চুলগুলো মুঠি করে সে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরও 2 জনের সঙ্গে ছিল, মায় জুরুল পর্যন্ত, মানে এই আপনার যে জরুল আছে সেই জরুলেরও মিল আছে। তা এখন আমাদের এই নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল। সকলের দৃষ্টিতে অবিশ্বাস, তাকে কেউ বিশ্বাস করতে চাইছে না যে সে শোভন। কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, বললে, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরের বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নামধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। শোভন এরপর কী করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরুচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে, মানে ঝড়ে ভেঙে গেছে এমন যে গাছ ঝড়ে উল্টে গেছে সেই রকম ভেঙে পড়েছেন সেই বাবা, বৃদ্ধ বাবা, তাই ভাঙা গাছের সাথে তুলনা করা হয়েছে। সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে কিছু বুঝে ওঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখে বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? বৃদ্ধ মানে শোভনের বাবা বলছে, কে?
তখন উনি বললেন কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন না কেউ নয়, সেই সেবারের মতো এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললে আমরা আসতে দিইনি। হঠাৎ আমার হাত ছাড়িয়ে বলছে আমার হাত ছাড়িয়ে উনি এসেছেন। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। তখন সে আবার বাড়িতে এসে বসেছে, তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে। ভিতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না এইবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট আছে। কণ্ঠস্বরে তার মিনতি, শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষ, মানে শোভনের মা মুমূর্ষ, মানে অসুস্থ হয়ে পড়েছেন। ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি। এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পাচ্ছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে, মানে নাটক করতে হবে। মানে একবার মায়ের সামনে গিয়ে অভিনয় করতে হবে। শোভনের অভিনয়। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যুপথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্যে জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন। সোমেশ চুপ করিল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমি অবশেষে বলিলাম সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে। সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে, ঠিক আছে? তো গল্পকথক বলছেন এই কথা, প্রশ্ন আসতে পারে যে সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে, সোমেশকে এই কথা কে বলেছিল? উত্তর হবে গল্পকথক। সোমেশ হাসিয়া বলিল সেই জন্যই গল্প বানানো সহজ হলো। আমার কানের কাছেও তো একটা জরুল আছে, সেই জন্য গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্নে, মানে শীতকালের এই প্রায় অন্ধকার হয়ে এসেছে অস্বাভাবিক একটা বিকেল অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। তার হাসিটাও আমার বিশ্বাস করতে, এই যে ঘটনাটা এমন ঘটেছে সেই ঘটনাটা, সেই গল্পটা শুনেও আমার সেই সত্যিকারের ঘটনাটা বিশ্বাস করতে যেমন আমার ইচ্ছা করছিল না, তেমন আমার সোমেশের, গল্পকথক বলছেন সোমেশের হাসিটাও আমার কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করলো না, সোমেশের হাসি। আচ্ছা, এই গেল নিরুদ্দেশ গল্পের প্রেমেন্দ্র মিত্রের রচিত নিরুদ্দেশ গল্পের আলোচনা। এর পরের ক্লাসে থাকবে নিরুদ্দেশ থেকে প্রশ্নোত্তর পর্বের আলোচনা। 2টো পর্বে প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।